পরিবেশ ধ্বংসের নামে নদী, খাল, বিল ইত্যাদি দখল, আমাদের হাতে 34 থেকে 40 লক্ষ অমীমাংসিত মামলা আছে। জনস্বার্থের নামে বদলি, পদোন্নতি, অবসর, চাকরিচ্যুতি ইত্যাদি, এগুলো কিন্তু আমাদেরকে স্বল্প সময়ে তদন্ত এবং বিচার সম্পন্ন করতে হবে, কোনো শর্টকাট নাই। এখন আদৌ কি এটা সম্ভব বর্তমান সরকারের পক্ষে? আমার মনে হয় এটা অসম্ভব। এছাড়া এই যে অপকর্মগুলো হয়েছে, এর সঙ্গে সরকারের অনেক কর্মকর্তা কর্মচারী জড়িত রয়েছে। আমাদের সেনাবাহিনীকে অলরেডি এটা উল্লেখ করা হয়েছে, সেনাবাহিনীকে প্রতিপক্ষ তৈরি করে পুলিশ বাহিনীকে শক্তিশালী করা হয়েছে এবং আমাদের গোয়েন্দা বাহিনী এবং পুলিশ বাহিনীর সম্পূর্ণ ব্যবস্থাপনা ধ্বংস হয়ে গিয়েছে। এখন এর ফলে সর্বত্র জনবলের বিশাল প্রয়োজনীয়তা এবং অভিজ্ঞতার যে শূন্যতা সৃষ্টি হয়েছে, এতে অস্থির অবস্থার চারিদিকে। এই সাথে সাথে আমাদের স্বৈরাচারের সহযোগীদের কার্যক্রম এবং দেশের খতিয়ান নেবার সময় এসছে, সুযোগ এসছে। আমরা এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু সেনাবাহিনীর, সশস্ত্র বাহিনীর ভূমিকা, পরিকল্পনা এবং বাস্তবায়নে সহায়তা করবে যদি বিষয়টা নিয়ে আমরা চিন্তা করি। এই মুহূর্তে বাংলাদেশের প্রতি বিপ্লব ব্যর্থ করা, রাষ্ট্র সংস্কার ও বিনির্মাণে সশস্ত্র বাহিনীর প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগিতা আবশ্যক। আমরা ইন এড অফ সিভিল পাওয়ারে দীর্ঘদিনের বাইরে থাকতে অভ্যস্ত নই। এই যে বিপুল সংখ্যক নিযুক্তির ফলে আমাদের যে সৈন্যবাহিনী আছে, তাদের অপারেশনাল এবং প্রশিক্ষণ সক্ষমতা নিশ্চিতভাবে হ্রাস পাবে। এখন এর ভিতর শুরু হয়েছে ছাত্র, জনতা এবং প্রশাসনের সঙ্গে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন বিষয়ে সশস্ত্র বাহিনীর সঙ্গে মতবিরোধ এবং সমন্বয়হীনতা। উপস্থিত শুধু অধিকাংশই আমরা 2007 সালের অভিজ্ঞতার সঙ্গে পরিচিত। আমাদেরকেও সেরকম এইরকমই একটা পরিস্থিতি 2007 সালে সৃষ্টি হয়েছিল এবং আমাদের বিরূপ অভিজ্ঞতা রয়েছে। আমি আমার সম্পূর্ণ আলোচনায় শুধুমাত্র অবসরপ্রাপ্ত অফিসার এবং সৈনিকদের বিপ্লবতের ভূমিকা নিয়ে আলোচনা করব। ইতিমধ্যে সরকার 6টি বিষয়ে সংস্কারের কথা বলেছেন। ভবিষ্যতে ইনশাল্লাহ আরও সংস্কারের রূপরেখা দিবেন। আমরা যদি এগুলো কাজ করতে চাই, এই জরুরি কাজগুলো, তাহলে আমরা 4টা জায়গা থেকে আমাদের লোক সংগ্রহ করতে পারি। একটা হলো অবসরপ্রাপ্ত সামরিক অফিসার এবং সৈন্য, অবসরপ্রাপ্ত সরকারি এবং বেসরকারি জনবল, প্রবাসী জনবল এবং বিভিন্ন দেশ থেকে এবং জাতিসংঘ থেকে প্রাপ্ত স্বেচ্ছাসেবী। এখন প্রশ্ন আসতে পারে যে সামরিক বাহিনীর সদস্যদের কেন দরকার? এখানে অনেক লোক আছে, কেন দরকার তাদের? আমরা দেশমাতৃকার স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ডতা এবং ন্যায়ের পক্ষে এখনো শপথবদ্ধ। আমরা দেশপ্রেমিক, শৃঙ্খলাবান, অভিজ্ঞ, শারীরিকভাবে যোগ্য, পরিশ্রমী, নৈতিকতায় বিশ্বাস করি এবং সৎ থাকার চেষ্টা করি। আমাদের প্রশিক্ষিত করে দেশের যে কোনো প্রকৃতির কর্ম এবং দায়িত্বের জন্য তৈরি করা হয়। সশস্ত্র বাহিনী জাতীয় সম্পদ, তাই দেশের এই ক্লান্তি লগ্নে তাদের প্রয়োজনীয়তা রয়েছে। উপস্থিত শুধু আমরা বুকে বুলেট নেই, পিঠে নয়। আজকে প্রায় 4,500 অফিসার রয়েছে যারা, এবং 4.5 লক্ষ সৈন্য রয়েছে যারা সম্পূর্ণভাবে দেশের কার্যক্রমের জন্য উপযুক্ত এবং প্রস্তুত। ইতিমধ্যে অনেকেই রাষ্ট্রের বিভিন্ন কার্যক্রম এবং জাতীয় উৎপাদনশীলতায় তাদের অবদান রাখছে। এই পুরো কাজটা করতে হলে আমাদের নিশ্চিত করতে হবে যে পরিকল্পনাভাবে
পরিকল্পিতভাবে যেন আমরা কাজগুলো করতে পারি এবং আমাদের ভূমিকাটাও ওই পরিকল্পিতভাবে হবে। এখানে মনে রাখতে হবে বিপ্লব কোনোদিন মাসের সময়ে ঘটে না, এখানে আমাদের মিনিট এবং ঘন্টায় সবগুলো জিনিসগুলোকে কাজ করতে হবে। কিছুদিন যাবৎ প্রায় 11 তারিখ থেকে অগস্ট থেকে আমরা চেষ্টা করছি বিভিন্ন লেখালেখির মাধ্যমে এই জিনিসটা বোঝানোর জন্য যে বিপ্লব সময়ের ঘন্টা কাঁটায় মিনিট এবং ঘন্টায় চলবে, মাসে নয়, সপ্তাহে নয়। আমরা 3টি পর্বে আমাদের সশস্ত্র বাহিনীকে ব্যবহার করা যায় তা উল্লেখ করব। প্রথম পর্ব হলো সংকটময় মুহূর্ত, যেটা আমরা এখন চলছি, এটা প্রায় 90 দিন পর্যন্ত আমি চিহ্নিত করেছি। দ্বিতীয় হলো আমাদের সংস্কার ও বিনির্মাণ পর্ব, যেটা প্রথম থেকে শুরু হয়ে যতদিন প্রয়োজন, এবং তৃতীয় হলো জাতীয় সংহতি উন্নয়ন পর্ব, সেটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত। সকল আহত ও শহীদদের সংখ্যার হালনাগাদ এখন পর্যন্ত এই বিষয়টা খুবই নাজুক অবস্থায় রয়েছে, কেউ নিশ্চিতভাবে বলতে পারছে না কতজন নিহত হয়েছে। সুতরাং হালনাগাদে আমরা সাহায্য করতে পারি, তাদেরকে অন্যান্য সাহায্য, চিকিৎসা এবং মানসিক স্বাস্থ্য ক্ষেত্রে আমাদের সহযোগিতার দরকার। পুলিশকে সহযোগিতার প্রথম পর্বে 100% থানা ও ফাঁড়িতে অভিজ্ঞ জেসিও এনসিও সৈনিক নিয়োগ করতে হবে এবং শুধুমাত্র তারা বিপ্লবকালীন সময়ে হত্যা, আহত, সরকারি সম্পত্তি ধ্বংস ইত্যাদি কেসসমূহ গ্রহণ করবে এবং তদন্ত করবে। দেশের সর্বত্র পরিকল্পিতভাবে অসামরিক বিবিধ সামাজিক সংগঠন ও রাওয়ার যৌথ উদ্যোগে ছাত্র আপাময় জনতার বিপ্লব, জাতীয় সংহতি উন্নয়নের বার্তা পৌঁছাতে হবে এবং মোটিভেশনের জন্য মত বিনিময় করতে হবে। এটা সম্ভবত আমরা করতে পারব। বিভিন্ন গোয়েন্দা সংস্থা যেমন এনএসআই, ডিজিএফআই, ডিবি ইত্যাদিতে যদি আমরা নিয়োগ দেই তাহলে তাদের সক্ষমতা বৃদ্ধি পাবে। স্বৈরাচার সরকার এবং ব্যক্তিদের দুর্নীতি, অপকর্ম, হত্যা, গুম সম্পর্কিত তথ্য উপাত্ত সংগ্রহ করা এবং প্রয়োজনে তা ইন্টেলিজেন্সে পরিণত করা। পরবর্তীতে প্রধান উপদেষ্টা, প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন সহকারী ও ছাত্র লিয়াজন কমিটির নিকট তা যদি আমরা প্রাণ দিতে চাই তাহলে আমরা রাওয়াতে একটি তথ্য কেন্দ্র বা ইনফরমেশন সেন্টার স্থাপন করতে হবে। রাওয়ার মাধ্যমে বিভিন্ন সময়ে যারা অবসরপ্রাপ্ত, চাকরিচ্যুত, পদোন্নতি বঞ্চিত অফিসার রয়েছেন তাদের তথ্য সংগ্রহ করে সশস্ত্র বাহিনীর যে কর্মকাণ্ড বা গতি রয়েছে তাকে আমরা বৃদ্ধি করতে পারি, কারণ তাদের পক্ষে এত কাজ করা এই মুহূর্তে সম্ভব নয়। একই সাথে বিভিন্ন সময়ে অসামরিক অবসরপ্রাপ্ত, চাকরিচ্যুত, পদোন্নতি বঞ্চিত কর্মকর্তা এবং কর্মচারীদের জন্য তথ্য উপাত্ত সংগ্রহ করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সক্ষমতা আমরা বৃদ্ধি করতে পারি। আমাদের অন্তর্বর্তীকালীন সরকার বা বিপ্লবী সরকার এবং ছাত্র লিয়াজো কমিটির সমন্বয়ের জন্য রাষ্ট্রীয় ও স্থানীয় পর্যায়ে অপারেশন সেন্টার পরিচালনার মাধ্যমে তাদের সক্ষমতা ও গতি বৃদ্ধি করতে পারি। একটি বিষয় আমি বলতে চাই, যারা অপরাধ করেছে তাদেরকে সেপারেট করতে হবে। মাছ যেমন পানি থেকে সরে গেলে বাঁচতে পারে না, ঠিক তেমনিভাবে যারা অপরাধের সঙ্গে সংশ্লিষ্ট তাদেরকে সরিয়ে দিতে হবে যেন তারা প্রতি বিপ্লবের কোনো সুযোগ না পায়। এই জন্য আমার একটি প্রস্তাবনা রয়েছে, আমরা চাই এই সমস্ত অপরাধীদেরকে বঙ্গোপসাগরের ভাসানচরে নিয়ে যাওয়ার জন্য। এই ভাসানচরে রোহিঙ্গাদের জন্য 1 লক্ষ অ্যাকোমোডেশন প্রস্তুত আছে এবং তার ভিতরে 10 থেকে 12,000 শুধুমাত্র ব্যবহার করছে। এই জায়গায় আমাদেরকে তাদেরকে নিয়ে যেতে হবে, তাদেরকে বিচারালয়টা ওখানেই হইতে হবে, সো দ্যাট আমরা তাদেরকে প্রতি বিপ্লব এবং অন্যান্য কর্মকাণ্ড, টাকা পয়সা ছড়ানো এই সমস্ত জায়গা তাদেরকে সরিয়ে দিতে পারি। রাওয়ার মাধ্যমে অবসরপ্রাপ্ত অফিসারদের অনেকের ব্যাপারে বিভিন্ন ধরনের অভিযোগ আসছে, তারা দুর্নীতিগ্রস্ত, স্বজনপ্রীতি ইত্যাদি ইত্যাদি। আমি মনে করি যে রাওয়া এই তথ্যগুলো সংগ্রহ করে আমাদের সশস্ত্র বাহিনীর নেতৃত্বকে দিতে পারে, যেন যদি এটা অপপ্রচার হয় সে অপপ্রচারটাকে যেন তারা বন্ধ করতে পারে, যদি এটা শাস্তিযোগ্য অপরাধ হয় তাদের জন্য শাস্তি দিতে পারে। রাষ্ট্রীয় সংস্কার এবং বিনির্মাণে যদি বুদ্ধিভিত্তিক পরামর্শ এবং পরিকল্পনার প্রয়োজন হয় তাহলে যে কোনো রাওয়া সদস্য নিজে অথবা
ব্যক্তিগতভাবে এটা উপস্থাপন করে সবার জন্য মিডিয়া বা অন্য জায়গায় আমরা উপস্থাপন করতে পারি।